হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে চলে আসছি একটু গল্প করতে। আসলে এটা কোনো টিউটোরিয়াল না। আজকে আমি আমার জীবনের একটি গল্প বলবো যে কিভাবে আমি আমার ইংরেজি শেখা শুরু করেছিলাম, কখন থেকে শুরু করেছিলাম। আপনারা খুবই আশ্চর্য হবেন যে আমি কখন থেকে ইংরেজি শেখা শুরু করেছি এবং ইংরেজি বেসিক যে গ্রামারগুলো যেগুলো আমাদের ক্লাস 5, 6, 7 থেকে শিখে শিখে আসা উচিত আমরা, কিন্তু আমি কত দেরিতে সেটা শুরু করেছিলাম। আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করবো। So this is going to be an interesting story about me. I hope you all will enjoy this story. 2014 সালে অনার্সে ভর্তি হয়েছিলাম। আর 2015 সালের ফেব্রুয়ারি মাস থেকে আমাদের অনার্সের ক্লাসগুলো শুরু হয়েছিল। তো যখন অনার্সের ক্লাসগুলো শুরু হলো, আমি কিছু কিছু বুঝতাম ক্লাসে, কিন্তু আসলে এনাফ ক্লাস না থাকার কারণে আমাদেরকে প্রাইভেট ব্যাচে ভর্তি হতে হয়েছিল। তো আমাদের আমাদের সম্মানিত ইভা ম্যামের কাছে আমরা প্রাইভেট পড়েছিলাম। তো যখন আমরা প্রাইভেটে যেতাম, তখন আমার কিছু ফ্রেন্ড হয়েছিল, নতুন ফ্রেন্ড। তার মধ্যে জনি ছিল প্রথম। আমার সুনামগঞ্জ জীবনের প্রথম বন্ধু ছিল জনি। সেই গল্পটা শোনার পর জানি না তার মনে থাকবে কিনা, কিন্তু একদিন আমি প্রাইভেটে যাই সকালবেলা। প্রাইভেটে যাওয়ার পরে ম্যাম কিছু একটা বলছিলেন জিরান দিয়ে। তো এখন ম্যাম জিরান শব্দটা উচ্চারণ করেছিলেন, কিন্তু আমি তো জিরান চিনতাম না। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, বন্ধু জিরান কি রে? সে আমার দিকে তাকাইয়া উপাসনা হাসি দেয়া বলে, তুই জিরান চিনস না। এই কথাটা আমার অন্তরে এমন ভাবে দাগ কাটে। আমি কি এইভাবে সবার উপহাসের পাত্র হব? আমি কি ইংরেজি এগুলা বুঝবো না? আমি কি ক্লাসে বুকের মতো বসে থাকবো? সারাটা দিন এইসব চিন্তা করতে করতে যায় এবং খুবই বিষণ্ণ গিয়েছিল এই দিনটা। তো বাসায় সারা দিন আমি চিন্তা করি যে কি করা যায়, আমি কি করবো, আমি কিভাবে চিনবো এগুলা। সে যে হাসলো, সে তো আমার বন্ধু, ঠিক আছে, কিন্তু অন্য কেউ যদি এভাবে হাসে বা আমি যদি না পারি। তারপর একটা চিন্তা ঢুকলো, এখন এলাকায় সবাই জানে যে আমি ইংরেজিতে অনার্সে ভর্তি হয়েছি। এখন যদি আমি এসব ভালো করে না জানি, যদি আমাকে জিজ্ঞেস করে কেউ বাড়িতে যাওয়ার পরে বা এমনিতে যদি কোনো দরকারে জিজ্ঞেস করে, আমি কি করব, আমি কিভাবে বলবো? খুব বেশি চিন্তায় পড়ে যাই। কিন্তু তখন আমি ডিসিশন নেই। আমি সাথে ওই দিনই সন্ধ্যাবেলা আমি গ্রামের বাড়িতে চলে যাই। বাড়িতে যাওয়ার পরে আমার যে ধরেন ক্লাস 8-এর গ্রামার বই, তারপর 6-7-এ যেটাই পেয়েছিলাম ছোট ক্লাসের, এবং ক্লাস 9-10-এর গ্রামার বই, তারপরে এইচএস এর গ্রামার বই, আমার সবগুলো গ্রামার বই ছিল পপি বই ছিল। আর ওই বইটা খুবই সহজ ভাষায় লেখা ছিল। এখন অ্যাডভান্স বইটা অনেক ভালোভাবে লেখা থাকে, ওইটা ভালো লাগে। তখন আমি পপি বইটা পড়তাম। তো ওই বইগুলা নিয়ে আমি পড়া শুরু করি যে আমাকে কি কি জিনিস জানতে হবে। তখন আমি আমি আমার সমস্যাগুলো বের করার চেষ্টা করি যে আমার কোন কোন জায়গায় সমস্যা আছে। যেমন এখন আমাকে অনেক মানুষ, আমি যখন আইএলটিএস এর ক্লাসে যাই বা কারোর সাথে শেয়ার করি ইংরেজি নিয়ে কিছু, তখন অনেকেই আমাকে জিজ্ঞেস করে, ভাই ইংরেজিতে সেন্টেন্স কিভাবে তৈরি করবো সেটাই বুঝতেছে না। সেটাই সমস্যা। এমনিতে সব পারি, ইংরেজিতে সব পারে, কিন্তু সেন্টেন্সটা যে কিভাবে সাজায় গুছিয়ে লিখবে সেটা পারে না অনেকে। তো আমারও তখন সেই সমস্যাটা ছিল। তারপরে আরো বেশি সমস্যা ছিল, কোনটা কি নাউন কি প্রনাউন কি পার্সিস গুলো সম্পর্কে কোনো ভালো ধারণা ছিল না। তারপরে ভার্ব গুলো সম্পর্কে কোনো ধারণা ছিল না। ভার্বের কত রকমের প্রকারভেদ রয়েছে, অক্সিলারি ভার্ব গুলা ভালোভাবে চিনতাম না, কোনটার কি ইউজ জানতাম না। তারপরে মেইন ভার্বের মধ্যে স্ট্রং ভার্ব রয়েছে, উইক ভার্ব রয়েছে, ভার্বের 5টা ফর্ম রয়েছে, V1, V2, V3, V4, এরকম ভার্বের ফর্মগুলো রয়েছে। এগুলো সম্পর্কে কোনো আইডিয়া ছিল না আমার, অর্থাৎ আমি আমি পারতাম না, কিছুই জানতাম না, বিলিভ মি। তারপরে আমি এগুলো আস্তে আস্তে পড়া শুরু করি। তো আমি প্রথমে চিন্তা করলাম যে আমি যখন বাক্য লিখবো তখন আমার কি কি দরকার। তখন আমার সাবজেক্ট দরকার। তো আমাকে গিয়ে সাবজেক্ট বের করা লাগবে। সাবজেক্টের পরে আর কি লাগে, যেমন সাবজেক্টের পরে আমাদেরকে অনেক সময় অক্সিলারি ভার্ব দিতে হয়, অথবা অনেক সময় মেইন ভার্ব দিয়ে দিতে হয়, ঠিক আছে। তো এইগুলো আমি আমার দরকার অনুযায়ী যে আমার কি কি শেখা উচিত, আমি ওইটা ভেবে ভেবে আমি বইগুলো পড়তে শুরু করি। তারপর আমার টিউশনি ছিল। প্রথম অবস্থায় আমি সুনামগঞ্জে টিউশনি পাই হচ্ছে, আমার প্রথম টিউশনিটা ছিল, 2টা স্টুডেন্ট ছিল একসাথে, 2 ভাই বোন। একটা স্টুডেন্ট পড়তো হচ্ছে ক্লাস 8-এ, আর একটা স্টুডেন্ট পড়তো ক্লাস 6-এ। তারা মাশাআল্লাহ অনেক বড় স্টুডেন্ট। আমি যেহেতু জীবনে কখনো টিউশনি করাই নাই, কোনো ছাত্র পড়াই নাই, তো তারা আমার জন্য অনেক অনেক বড় বড় ছাত্র ছাত্রী ছিল। তো আমি খুবই নার্ভাস থাকতাম এবং বাসায় আমাকে খুব পড়তে হতো। পড়ে না হলে তো আমি ভালো করে লেকচার দিতে পারবো না, লজ্জা পেতে হবে স্টুডেন্টের সামনে। তো এই জন্য আমি পড়তাম, আমার নিজের জন্য পড়তাম, আমার স্টুডেন্টকে ভালো করে বোঝানোর জন্য আমি পড়তাম। তো আমি একবারে প্রথম দিক থেকে, যেমন আমাদের পরীক্ষা আছে কি, যেমন পরীক্ষা আর্টিকেল আছে,
তারপর ট্রান্সফরমেশন সেন্টেন্স আছে, টেক কোয়েশ্চেন আছে, তারপরে ভার্ব আছে, যেমন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মধ্যে ভার্ব, সঠিক ভার্বটা বসাতে হয়, এগুলো আছে। আর তারপরে কমপ্লিটিং সেন্টেন্স আছে। তো আমি ওইগুলোতে না গিয়ে, ওইগুলো তো সবাই পড়ায় সারা জীবন দেখলাম, ওইগুলোতে না গিয়ে বেসিক যে জিনিসগুলো রয়েছে, তখন কিন্তু আমি বেসিক জিনিস কোনগুলো ওইগুলো বুঝতাম না। যখন অনার্সে ভর্তি হওয়ার পরে আমার একজন পরিচিত বড় ভাই বলা যায়, আবার টিচারও বলা যায়, ওনার কাছে গিয়েছিলাম যে আসলে কি করলে ভালো করা যাবে। ওইগুলা বলে যে বেসিক বা ইংলিশটা ভালো করে শিখে ফেলে, বেসিকটা সম্পর্কে ভালো করে ধারণা রাখো, তাহলে তুমি অনেক ভালো করবা, সবকিছু বুঝতে পারবা। Actually, that time I didn't know what is basic English. আর বেসিকের মধ্যে কি কি পড়ে, বেসিক ইংলিশ কি কি ইনক্লুড করে, আমি সেগুলোই জানতাম না, যে বেসিক ইংলিশের মধ্যে কি কি পড়ে বেসিক। তারপর ওই ভাইকে আমি আবার সাহস করে প্রশ্ন করতে পারিনি যে বেসিক ইংলিশটা কি, আমি কি কি শিখবো। আসলে এই ছিল আমাদের অবস্থা। আর এখনো অনেকেরই এরকম অবস্থা রয়েছে গ্রামে গঞ্জে যারা থাকে। হ্যাঁ, অনেকেই জানে না যে বেসিক ইংলিশে আসলে কি কি রয়েছে, বেসিক কি কি ইংলিশ গুলো শেখার পরে আমার বেসিকটা স্ট্রং হবে, আমি অ্যাডভান্স লেভেল গুলো শিখতে পারবো, আয়ত্ত করতে পারবো। অনেকেই জানেন না। তো পরে আমি ওই বইগুলো নেওয়ার পরে আমি ওইগুলো পড়তে থাকি। প্রথমে ধরেন আমি পার্টস অফ স্পিচ পড়ি। পার্টস অফ স্পিচের মধ্যে অনেকগুলো রয়েছে, নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। হ্যাঁ, তারপরে আমাদের সেন্টেন্স গুলো আগে চিনতে হবে। সেন্টেন্স গুলো আমি পড়তে শুরু করি। যে আমাদের 5 ধরনের সেন্টেন্স রয়েছে, 5 ধরনের সেন্টেন্সের মধ্যে আমরা পাঁচ ভাবে কথা বলে থাকি, 5 ধরনের কথা বলে থাকি। ওইগুলো পড়লাম। ওইগুলো পড়ার পরে আমার কি লাগে, সাবজেক্ট লাগে, অবজেক্ট লাগে, প্রিডিকেট যেগুলো আছে এগুলো লাগে, তারপরে দেখা যায় অক্সিলারি ভার্ব লাগে। তো অক্সিলারি ভার্ব গুলো আমি কিভাবে মনে রাখতে পারি সেভাবে। অক্সিলারি ভার্ব তখনও আমার সবগুলো মুখস্থ ছিল না। তো আমি প্রসেস গুলো বের করি যে কিভাবে আমি অক্সিলারি ভার্ব গুলো আমার মাথায় রাখতে পারবো। ঠিক আছে, তারপরে আস্তে আস্তে আমি টেন্সের দিকে যাই। হ্যাঁ, অনেক কিছু পড়ার আগে তারপরে আমি টেন্সের দিকে যাই, কারণ আমার কাছে মনে হয় যে টেন্স হচ্ছে এটা কাল বোঝায়, বা টেন্সটা আগে শেখার তেমন কোনো দরকার নেই। আমি যেটা বিলিভ করি, আগে পার্সোনাল বোঝা দরকার, সাবজেক্ট, অবজেক্ট, প্রিডিকেট এগুলা, তারপর এক্সটেনশন এগুলো শেখা দরকার। তারপর সেন্টেন্স কোনটা, কোন ধরনের সেন্টেন্স, 5 ধরনের সেন্টেন্স রয়েছে অ্যাকর্ডিং টু মিনিং এন্ড অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। আমাদের 3 ধরনের সেন্টেন্স রয়েছে, সেই সেন্টেন্স গুলো আমাদেরকে জানতে হবে, কোনগুলা কোন ধরনের সেন্টেন্স, কোনগুলা স্ট্রাকচার কেমন হয়, কোনগুলাতে কি ধরনের অনুভূতি প্রকাশ করা হয়, সেগুলো আমাদেরকে জানতে হবে। তো আমি সেগুলা পড়ি, পরে আস্তে আস্তে ডেভেলপ করতে থাকি। তো এইভাবে আমি আমার ইংরেজি পড়া শুরু করেছিলাম। তো আস্তে আস্তে দেখতাম আমার শুধু উন্নতি হচ্ছে, আমার ভালো লাগতো। আমি সবসময় গ্রামার পড়তাম, কারণ আমি যেহেতু ইংরেজি অনার্সে ভর্তি হয়েছি, আমার ইচ্ছা ছিল, আমি তখন ভাবতাম যে ইংরেজি অনার্স মানে হচ্ছে আমি ইংরেজি গ্রামার গুলো এত ভালো করে পড়বো এবং আমি এত ভালো একজন ইংরেজি লেকচারার হব যে আমার জন্য সব স্টুডেন্টরা পাগল হয়ে যাবে, সব আমার ফ্যান হয়ে যাবে আমার স্টুডেন্টরা। আমি শুধু এইটা ভেবে ইংরেজি অনার্সে ভর্তি হয়েছি। এই যে বিশাল সাহিত্য পড়া লাগবে আমি আসলে জানতাম না, আর সাহিত্য জিনিসটা আমি তখন খুব বেশি পছন্দ করতাম না। আর অনার্স কমপ্লিট করার পরে এখন অবশ্যই সাহিত্য পছন্দ করে, ভালো লাগে, পড়তে ভালো লাগে, কারণ সাহিত্য হচ্ছে মানুষের জীবন, এখান থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিতে পারি। ঠিক আছে, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু আমার ইচ্ছেই করছে কথা বলতে, আমার কথাগুলো শেয়ার করতে। আসলে এটা একটা অনেক বড় একটা মাধ্যম, অনলাইন মাধ্যম। আর ভিডিওর মাধ্যমে আমরা আমাদের কথাগুলো শেয়ার করতে পারি। আমাদের লাইফে যদি কোনো বন্ধু বান্ধব বা কাছে কেউ না থাকে, আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে কথাগুলো অনেকের সাথে শেয়ার করতে পারি। সো এই ডিজিটাল যুগে আমাদের এটা খুবই ভালো একটা দিক। ওকে, তো এইভাবে আস্তে আস্তে আমি আমার ইংরেজি স্কিলগুলো ডেভেলপ করতে থাকি, এবং ডে বাই ডে আমি সত্যি অনেক ডেভেলপ করেছি, এবং আমি ইংরেজির অনেক গ্রামার শিখেছি। ঠিক আছে, তো এই জন্য ইংরেজির বেসিকটা শিক্ষা বা বেসিক স্কিলটা ডেভেলপ করা খুবই গুরুত্বপূর্ণ। আপনি বেসিক স্কিল ডেভেলপ করার আগে, আপনি এই যে আইএলটিএস এ যাওয়ার পরে মানুষ HICU এগুলা করে, মানে অনেক অ্যাডভান্স কোর্স গুলা করে, এগুলো আপনি কিছুই বুঝতে পারবেন না। আর বেসিকটা আপনার স্ট্রং না হওয়ার পরে, না হলে আপনি এই যে ন্যারেশন রয়েছে, কমপ্লিটিং সেন্টেন্স রয়েছে, ট্রান্সফরমেশনাল সেন্টেন্স রয়েছে, এগুলোতে আপনি কখনোই ভালো করতে পারবেন না। আর এগুলো ভালো না করলে আপনার ইংরেজিতে ক্লাসের রেজাল্ট গুলো আপনার ভালো হবে না। তো এই বেসিক জিনিস থেকে এই জন্য আমি শুরু করবো, আমি যেভাবে শিখেছি আপনাদেরকে সেভাবে শেখাবো। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হলো, আমি আমার লাইফে আমার টেন্স কতজনে কতভাবে টেন্স শিখিয়েছে, স্কুলে কলেজে কতভাবে শিখিয়েছে। এই যে আপনার ইতেছি, ইতেছ, এই সেই কত কিছু, বাংলা ক্রিয়া শেষে কি থাকবে, ইংরেজিতে কি হবে, এত কিছু ভাই কিছুই মাথায় থাকে না। আমি একটা শর্ট ওয়েতে এটা শিখেছিলাম, এটা আমি নিজে নিজে চার্টটা করেছিলাম, এবং এই টেন্সের এই চার্টটা আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করেছি, তারাও খুব উপকৃত হয়েছে।
আর এরকম ভিডিও আমি এখন ইউটিউবে অনেক দেখি যে এটাই হচ্ছে আসল নিয়ম, কিন্তু তখন আমি ইউটিউব দেখে করিনি, আমি নিজে নিজে চারটা তৈরি করেছিলাম আমার জন্য, আমার স্কিল ডেভেলপ করার জন্য, যাতে আমি প্রাইভেটে গিয়ে বন্ধু বান্ধবের সামনে লজ্জা না পাই এবং টিউশনিতে গিয়ে স্টুডেন্টের সামনে লজ্জা না পাই। এভাবে আমি আমার স্কিলগুলো ডেভেলপ করেছিলাম। সো ডে বাই ডে, প্রতিনিয়ত আমি আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব। আর আমাদের চ্যানেলের নাম হচ্ছে গ্রিন ইংলিশ একাডেমি। সো এখানে আমরা গ্রিন কথাটা রেখেছি, মানে গ্রিন হচ্ছে সবুজ, বাংলাদেশের সর্বত্রই সবুজ। সো আমরা বাংলাদেশের একটা টাচ রেখেছি এটার মধ্যে, এটা আমাদেরকে খুব ভালো ফিল করায়। সো এভাবে আমি প্রতিদিন না হোক, মানে রেগুলারলি আপনাদেরকে এইভাবে ভিডিওগুলো দিতে থাকবো, আপনারা দেখতে থাকেন। আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে, আপনারা অবশ্যই সেটা ভুলগুলো ধরিয়ে দেবেন, কমেন্ট করবেন। বড়দের কাছে রিকোয়েস্ট থাকবে যে কিছু ভুল হলে বা কোনো ভালো সাজেশন থাকলে, যেগুলো আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে, সেগুলো আপনারা আমাকে সাজেস্ট করবেন। তো আজকে এ পর্যন্তই, কথা হবে অন্য একদিন। আমার জন্য সবাই দোয়া করবেন, আপনারাও ভালো থাকেন। আসসালামু আলাইকুম।